নমস্কার। ৪১তম বর্ষের ঝুলনযাত্রা উৎসবে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সুদীর্ঘ এই ৪১ বছরের চলার পথে যে সকল শুভানুধ্যায়ী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমাদের সাহায্য করে এসেছেন এবং এখনও করে চলেছেন, তাদের সকলকে আমাদের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা এবং ভালোবাসা। বর্তমান প্রজন্মের শিশুরা প্রকৃত অর্থেই এক ব্যতিক্রমী শৈশবকাল অতিবাহিত করছে। পরিস্থিতি, প্রত্যাশা এবং প্রতিযোগিতার এই অত্যাধুনিক সমাজে সদ্যজাত শিশুও তাই প্রথম থেকেই সেই ইঁদুর দৌড়ের অংশীদার। প্রতিনিয়ত তাই আমরা দেখতে পাই কিভাবে একটি সদ্য জন্ম নেওয়া শিশুর চারপাশেও প্রত্যাশার বুদবুদেরা ভিড় করে আসে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক বা অর্থনৈতিক দায়বদ্ধতা থেকে পিতামাতা যখন সেই শিশুর ভবিষ্যৎ সুরক্ষায় উদয়াস্ত ব্যস্ত থাকেন, শিশুটি তখন অবসর, বিনোদন বা জ্ঞান অর্জন সবকিছুর জন্যই সঙ্গী করে নেয় অত্যাধুনিক ইলেকট্রনিক যন্ত্রকে, মগ্ন হয়ে যায় মোবাইল বা ল্যাপটপের মধ্যে পাওয়া কাল্পনিক বাস্তবতার সেই আপাত রঙিন দুনিয়ায়। একটু বড় হতে না হতেই তার উপর এসে পড়ে পড়াশোনার এক অতিমানবীয় বোঝা, যে বোঝার চাপ সামলাতে গিয়ে স্কুলের ব্যাগটা সত্যিই হয়ে ওঠে বড্ড বেশিই ভারী। এমনকি শিশুটির স্বাভাবিক খাওয়া বা ঘুমের সময়েরও কোনো নিশ্চয়তা থাকে না। একই সঙ্গে তার সাথে জুড়ে যায় কম্পিউটার, নাচ, গান, আবৃত্তি, আঁকা, যোগাসন ইত্যাদি সর্ববিদ্যায় পারদর্শী হয়ে ওঠার জন্য প্রতিনিয়ত অভ্যাসের রূপরেখা। যদিও বা কোনো সময় একটু খেলার জন্য অবসর খুঁজে পাওয়া গেল, তখন খেলার জন্য মাঠ খুঁজে পাওয়াই দুষ্কর। কারণ মাঠগুলিতে স্থান পেয়েছে আধুনিক সভ্যতার আভিজাত্যে মোড়া বড় বড় অট্টালিকা। এত কিছুর ভিড়ে যে জিনিসটা শিশুর জীবন থেকে হারিয়ে যায়, তা হলো এক স্বাভাবিক ও সাবলীল ছেলেবেলা, এক স্বপ্নের শৈশব। যে শৈশব কাটিয়ে এসেছি আমি, আপনি বা আপনাদের মতো আরও এমন অনেকে, যারা এখন অভিভাবকের পদে উন্নীত হয়েছেন। আচ্ছা, সত্যি করে বলুন তো, কখনো কি একবারও আপনাদের মনে হয়নি, যদি ফিরে পেতাম আমাদের সময়ের শৈশব, যদি ফিরিয়ে দিতে পারতাম আমাদের সময়ের সেই শৈশব? সেই শৈশবে হয়তো প্রাচুর্য ছিল না, প্রযুক্তি ছিল না, হয়তো এত প্রত্যাশাও ছিল না, কিন্তু ছিল এক অদ্ভুত রঙিন, প্রাণবন্ত, আনন্দোচ্ছল, গতিময় ছেলেবেলা, যেখানে শুধুমাত্র কেরিয়ারই একমাত্র লক্ষ্য ছিল না, ছিল পরিবারের প্রবীণদের সাহচর্য, যৌথ পরিবারের পরিজনদের পারস্পরিক সৌভ্রাতৃত্ব, নির্মল মুক্ত আকাশে ছুটে বেড়ানো ও খেলাধুলার আনন্দ, এবং সর্বোপরি দৈনন্দিন জীবনের গল্পগাথা থেকেই মূল্যবোধ শেখার চাবিকাঠি। তাই ৪১তম বর্ষে আমাদের ঝুলনযাত্রা উৎসবের বিনম্র নিবেদন, স্মৃতির পাতা থেকে তুলে এনে আমার, আপনার সেই শৈশবকালের কিছু টুকরো টুকরো ঘটনার এক অন্যরকম মেলবন্ধন, এক মনোজ্ঞ স্মৃতিচারণ। আমার, তোমার ছেলেবেলা, দ্য চাইল্ডহুড উই লেফট বিহাইন্ড। আমাদের ছেলেবেলার সাথে খেলাধুলার সম্পর্ক ছিল অবিচ্ছেদ্য। চারিদিকে তখন যেমন প্রচুর খেলার মাঠ ছিল, তেমনি বিভিন্ন রকমের খেলারও চল ছিল। আর তার সাথে খেলার জন্য সাথীরও মাঠে অভাব ছিল না। কত রকমের খেলাই না তখন খেলা হতো। বল খেলা তো ছিলই, তার সাথে ঘুড়ি ওড়ানো, ছোঁয়াছুঁয়ি, দড়ি টানাটানি এসবও সমান তালে চলত। এর সঙ্গে ছিল বিভিন্ন ধরনের লোকখেলাও, যেমন ইকিরমিকির, রসকস, ইচিং বিচিং, গুলিডান্ডা, আরও কত কি। ছেলেবেলায় গুলি খেলা নিয়ে বন্ধুদের সঙ্গে মনোমালিন্য হয়নি এমন মানুষের খোঁজ বোধহয় পাওয়া দুষ্কর। গুলির টিপ সঠিক করার জন্য এক একজন তো রীতিমতো রিহার্সাল করত। এক টিপে দূরের গুলিটাকে ছিটকে দিয়ে বন্ধুদের কাছ থেকে গুলি জিতে নেওয়া, সে ছিল তখনকার দিনের এক অসাধারণ বিজয়ের অনুভূতি। যদিও কারো কারো অভিভাবক
তাদের ছেলেদের গুলি খেলতে দেওয়ার বিরোধী ছিলেন, তা সত্ত্বেও গুলি খেলা ছিল সেই সময়ের এক অসাধারণ বিনোদনের অঙ্গ। এখনকার দিনে তো আমাদের চারপাশে পুকুর প্রায় দেখাই যায় না। আমাদের ছেলেবেলায় চারপাশে কত পুকুর ছিল, আর সেখানে সুযোগ পেলেই ছিপ নিয়ে বসে পড়া হতো। কেউ কেউ তো রীতিমতো মাছ ধরায় পারদর্শী ছিল। তবে পড়া ফাঁকি দিয়ে মাছ ধরতে চলে যাওয়ার জন্য কতজন যে তাদের অভিভাবকদের কাছ থেকে রীতিমতো কড়া শাসনের সম্মুখীন হয়েছে, সে কথা আর বোধহয় না বললেই ভালো হয়। এতক্ষণ তো শুধু খেলার গল্প করলাম, এবার একটু গল্প শোনার গল্প হোক। তখনকার দিনে বেশিরভাগ পরিবারই ছিল যৌথ পরিবার। তাই বাড়ির প্রবীণতম ব্যক্তিটি যখন মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াকে বের হতেন, তাদের ছায়াসঙ্গী হওয়ার প্রবণতা আমাদের মধ্যে অনেকেরই ছিল। দাদুর হাত ধরে বেড়াতে বেরিয়ে কত রকমের গল্পই না শোনা হতো। সেই গল্পের মাধ্যমে আমরা শুধু আনন্দই পাইনি, পেয়েছি সাধারণ জ্ঞানের তথ্য, ভাষা শিক্ষা, এমনকি মূল্যবোধের শিক্ষাও। দাদুর সাথে বেরিয়ে বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে পড়তে বসতে হতো। তখন হয়তো অনেকের বাড়িতেই বিদ্যুৎ সংযোগ আসেনি, তাই হ্যারিকেন, মোমবাতি বা লম্পের আলোয় বাড়ির সব ছোটরা মিলে একসাথে পড়তে বসা হতো। সেখানেও ছিল আনন্দ। পড়তে পড়তে ভাই বোনদের মধ্যে মাঝে মাঝেই চলতো মিষ্টি মধুর খুনসুটি। কখনো তা সীমা অতিক্রম করে গেলে অবশ্য মায়ের বকুনিও জুটতো। সন্ধ্যাবেলার পড়া শেষ করেই সবাই ঠাকুমার কাছে ছুটতাম গল্প শোনার জন্য। ঠাকুমারাও বোধহয় সেই সময়টার জন্য অপেক্ষা করেই বসে থাকতেন। বাড়ির সব ছোটরা মিলে গোল হয়ে ঠাকুমার চারিদিকে বসে কত রকমের গল্প শোনা হতো। রূপকথার গল্প, রাজারানীর গল্প, ভূতের গল্প, আরও কত কি। অন্ধকারে টিমটিমে লম্প বা হ্যারিকেনের আলোয় গা ছমছমে ভূতের গল্প শোনার রোমাঞ্চই ছিল আলাদা। এই তো কিছুদিন আগেও যখন অনেক বাড়িতেই বিদ্যুৎ সংযোগ হয়ে গেছে, সেই সময়েও ছোটরা অপেক্ষা করে থাকতাম কখন বিদ্যুৎ চলে যাবে, আর আমরাও চটজলদি পড়াশোনার পাত্তারি গুটিয়ে ঠাকুমার কাছে গল্প শুনতে বসে যাব। আমার, তোমার ছেলেবেলায় অবসর বিনোদনের জন্য প্রাচুর্য ছিল না ঠিকই, কিন্তু পরিবারের সকলে একসাথে বসে লুডো বা চাইনিজ চেকার বা আজকের দিনে প্রায় অপ্রচলিত 10-25 খেলার মতো আরও অনেক ঘরোয়া খেলা ছিল, যেগুলির মাধ্যমে আমরা অবসর বিনোদন করতাম। লুডোর 3 ছক্কায় প্রতিপক্ষকে ব্যঙ্গ করা বা চাইনিজ চেকারে গুটির পর গুটি টপকানোর রাস্তা খুঁজে নিয়ে চটজলদি বিপক্ষের ঘরে পৌঁছে যাওয়া, এগুলির মধ্যেই ছিল ছেলেবেলার অনাবিল আনন্দ। আমাদের ছেলেবেলায় ইবুক ছিল না, ছিল না রঙিন পাতাভর্তি কমিক্সও, কিন্তু ছিল শিশু সাথী, চাঁদ মামা বা শুকতারার মতো শিশু সাহিত্যের মাসিক পত্রিকাগুলি, যেগুলির প্রতিটি মাসিক সংখ্যা বেরোনোর জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকতাম। সেই বইগুলিতে কত রকমের শিশু বিনোদনের রসদ ছিল, ছিল শিক্ষামূলক বা চিন্তামূলক গল্পও। কখনো কখনো বিশেষ সংখ্যাগুলি প্রকাশিত হলে আমাদের মধ্যে সেগুলি সংগ্রহ করার হিড়িক পড়ে যেত, আর বাড়িতে নতুন সংখ্যা এলে কে আগে পড়বে তা নিয়ে রীতিমতো একটা প্রতিযোগিতাই হতো। পেরিয়ে আসা ছেলেবেলার এত কিছু উদাহরণের পরেও যে ঘটনার কথা এখনো আমাদের এখানে এসে অনেকেরই মনে পড়ে যায়, তা হলো ঝুলন। প্রায় প্রতিটি বাড়িতেই তখন ঝুলন হতো। তাতে
বাড়ির বড়রাও সাধ্যমতো সামিল হতেন। মাঠ থেকে ঘাসের চাপড়া কেটে নিয়ে নারকেলের মালা আর বাঁশের কাঠির ওপরে কাদামাখা কাপড় দিয়ে পাহাড় তৈরি হতো। আর হতো বালি দিয়ে রাস্তা, ধান ক্ষেত, সাথে তৈরি হতো বাড়িঘর, শহর, গ্রাম, কারখানা, হাসপাতাল থেকে চিড়িয়াখানা, কি না থাকতো সেই ঝুলন গড়ায়। একটা সময় বাড়িতে বাড়িতে, পরে পাড়ায় পাড়ায়ও ঝুলন গড়ার প্রতিযোগিতা হতো। আমাদের এখানে কিন্তু ঝুলন এখনো হয়। সময়ের সাথে সাথে ঝুলনের রূপ পরিবর্তিত হয়েছে, আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে, থিম ভিত্তিক ঝুলনের চিন্তাধারা জায়গা করে নিয়েছে সমকালীন সময়ের দাবিকে মেনে নিয়ে। কিন্তু আমরা চেষ্টা করে চলেছি ঝুলনের ঐতিহ্যকে বহন করে নিয়ে চলতে, পরবর্তী প্রজন্মের কাছে এই ঐতিহ্যকে পৌঁছে দিতে। আপনাদের সহযোগিতা ও শুভেচ্ছা ছাড়া এই কাজ সম্ভব ছিল না। ভবিষ্যতেও এভাবেই সকলে আমাদের সাথে ও পাশে থাকবেন, এই আশা ও বিশ্বাস রেখেই এবছরের মতো উপস্থাপনা শেষ করলাম। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।